দাদার সময় থেকে কিসের জন্য? আমার দাদার যে ফুফাতো ভাইরা আছে তারা কিন্তু আমার আসামে থাকে। আপনার দাদার ফুফাতো ভাই? ফুফাতো ভাই মামাতো ভাই যারা আছে না, হ্যাঁ। তারা সবাই আসামে থাকে। আসামে? হ্যাঁ। তারা ওরে বাবা। আসামে এখন জমিদার দখল করতো। তারা ওই আসামে ওই এলাকা শাসন করে। ও এক সময় তো আসাম আরে আমাদের আফসোস হয় ভাই, বাংলা কত খণ্ড বিখণ্ডিত হয়েছে। ওরা অনেক আগেকার নাগরিক ওইখানকার। ওই তার মানে ওনারা ব্রিটিশ আমল থেকে আমরা তো ভাঙতে ভাঙতে পেছন দিকে আসছি যে, আর ওনারা ওই দিক চলে গেছে। মানে তার মানে সবাই এক জায়গায় ছিল, ভাঙার কারণে ওনারা ওই অঞ্চলে চলে গেছে, আপনারা ধরো যে রয়ে গেছে। এই চর থেকে চলে গেছে এইদিকে। নাকি আপনারা মূলত আসাম থেকে এদিক চলে আসছে? না, ওনারা ধরো যে এরকম মাঝামাঝি ছিল। কোন অঞ্চল তখন? অঞ্চলটা নগরবাড়ি এই পাশে। হ্যাঁ, নগরবাড়ি আর এই ব্রিজটা কোন জায়গায় আমাদের যমুনা সেতু, ওটার জায়গার নাম জানি না। এই এদের মাঝামাঝি এইদিকে ছিল, আপনারা দুজনেই এখানেই ছিলেন। হ্যাঁ, ধরো যে ভেঙে গেছে চর, যখন ওই পাশের চরে কিছু জায়গা আছে, আপনারা ওই পাশে চলে গেছে। এই পাশে চলে গেছে ওনার মামারা, এই পাশে চলে আসছে জায়গা বা আছে কিছু, এদিকে চলে আসছে এরা। এরপর এরা ভাঙতে ভাঙতে আস্তে আস্তে পুকুর পাড়ের দিকে চলে গেছে। পুকুর পাড়ের লাস্ট কাজে লাগার পরে চলে আসছে উপরে, নদীর উপরে চলে আসছে। এরপর কাকা তো বিমান বাহিনীতে ছিল, তারা তো মুক্তিযোদ্ধা মানুষ। এই মুক্তিযুদ্ধের বাজে কথা বলতে ব্যাপার। ওই সময় আমাদের এলাকার সবচেয়ে বিখ্যাত লোক ছিল ফাটা সালাম, মুক্তিযোদ্ধা কমান্ডার ছিল সে। সে কি একটা ইস্যু নিয়ে ঝামেলা লাগছে, সে এসে আমার দাদারে নিয়ে গেছে তুলে। দাদারে তুলে নিয়ে গেছে, দাদা তো আর সে মুক্তিযোদ্ধা, ঠিক আছে, বন্দুক বন্দুক নিয়ে আসছে, এসে তো দাদারে তুলে নিয়ে গেছে। দাদারে দেখাইছে বয়, বয় দেখাইলে আবার কাকার কাছে চিঠি লিখে কয়ে দিছে মেরে। তারা আবার কিরকম ছিল চিন্তা করে, সে রাজবাড়ির দিকে চলে গেছে হাইটে। আপনার দাদারে নিছে কেন? ওই একটা ঝামেলা লাগছে, ও ব্যক্তিগত ঝামেলা, সেটা ধরে নিয়ে গেছে মুক্তিযোদ্ধা। তার কাছে মুক্তিযোদ্ধা কমান্ডার, তার টিম আছে, তার কাছে টিম এসে ওনারে নিয়ে গেছে। এখন এবারকার বুঝেন, এখানে ইতিহাসে কিন্তু খেলা আছে। তখনকার বাস্তবতায় মুক্তিযুদ্ধে কাউকে ধরে নেওয়া মানে সে রাজাকার, পাকিস্তানের চর বা পাকিস্তান, এটা না, এই ব্যাপারটা এটা দাঁড়া না। কিন্তু আপনার দাদার এসে নিচে কেন? ওই ওনার বিয়ের সাথে ঝগড়া লাগছে, ব্যক্তিগত আক্রোশের জায়গা থেকে। না, ওনার বিয়ের সাথে ঝগড়া লাগছে। ওই তো, এটাই তো ব্যক্তিগত আক্রোশ, এটা তো রাষ্ট্রীয় আক্রোশ। মেজররা মারছিল, ওনার ইনাদের সাথে ঝগড়া লাগে মনে হয়। কারণ তুমি তারা মারতে আসছো, সে তোমার মারবে না, মারছে, এটা নিয়ে ওনারা আসছে। আপনি হিসাবটা বুঝছেন, এটাও কিন্তু মুক্তিযুদ্ধকালীন সংঘর্ষ হিসেবে পরিগণিত হইতো, যে পাকিস্তান পক্ষ আর বাংলাদেশ পক্ষ লাগছে, এখানে দুই একজন মারা গেছে। পরে শুনো, কাকা তো কাকা আবার সেক্টর কমান্ডার ছিল, ওইদিকে আপনার কাকা কিন্তু মুক্তিযুদ্ধ করতেছে, বাহিনীতে আছে। হ্যাঁ, বিমান বাহিনীতে ছিল, আছে, এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেছে। হ্যাঁ, তারা আবার সৈনিক ভাবে গেছে না, তাদের আবার আলাদাই গেছে। ওই তো মোট কথা মুক্তিযুদ্ধের পক্ষেই তো ছিল। মুক্তিযুদ্ধে তো সবাই একবার অস্ত্র ধরে নাই, এক একজন এক এক কাজে যুক্ত ছিল। না না, তারা ধীরে কষ্ট ছিল, সামরিক সেনাবাহিনীতে ছিল যে, তার সামরিক লোক। পরে কাকা আবার তার টিম নিয়ে চলে আসে, আইসে এই ফাটা সামলকে ধরে দিয়েছে। হ্যাঁ, তুই মুক্তিযোদ্ধা, কিসের মুক্তিযোদ্ধা, তোর তুই বাপরে দেখলে গেছে। তো ওই সময় সেনাবাহিনীর লোকজনের প্রচুর সম্মান ছিল। এই সম্মান তো শেখ হাসিনা গত 17 বছরে নষ্ট করছে, নাহলে সেনাবাহিনীর সম্মান পরে গিয়েছে শুনো, পরে এরপরের থেকে আমাদের সাথে আমাদের এত ভালো সম্পর্ক ছিল। ও আচ্ছা, ওই ক্লাসের পরে আপনার কাকা ওনার ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে মোটামুটি একটা ভয়টা দেখেছে, তারপর বাস্তবতাটা বুঝেছে। না, ভয় দেখাইছে মানে তারা বলছে যে আপনার এই ফ্যামিলি ইস্যুর কারণে এটা কেন বলছে, হ্যাঁ, তুই মাছ বাগানোর বিচার সালিশ না করবি, তুই ধরে লিখেছিস কেন, ঠিক আছে। পরে ভয়টা দেখানোর পরে এরপর থেকে তার সাথে এত ভালো সম্পর্ক হয়েছে, তার মারা যাওয়ার আগ পর্যন্ত তাদের সাথে আমাদের এত সুসম্পর্ক ছিল। এই যে এটাই হলো ফিলোসফি ভাই। কারণ কি,
আমরা কখনোই অন্যায় কাজ কিছু করি নাই। শত্রুতা আসলে মানুষের তোমার জোর করে কোনো ক্ষতি, আমি যদি জোর করে তোমার কোনো না ক্ষতি করি, হ্যাঁ, তাহলে তো তুমি বলতে পারবে না। পরে লাস্টে দেখছো ওনার ওই বিয়েরাই আরো বিভিন্ন জায়গায় ঝামেলা লাগছে, তার এটাই কিনে আসে, ঠিক আছে, দেখছো যে ওই বিয়েরাই সমস্যা। পরে আমাদের সাথে ভালো সম্পর্ক হয়েছে। আর দেশের রাজনীতির অবস্থা এখন যে অবস্থা, এই অবস্থা খুবই ভালো। এখন ধরেন ভাই শাকিল ভাই, এই জায়গায় ধরেন আপনার কাকা যদি মুক্তিযুদ্ধে না হতো বা ওই পাওয়ারে না থাকতো, ধরেন সাধারণ ফ্যামিলি হতো, ধরেন একটা সাধারণ ফ্যামিলি, সাধারণ ফ্যামিলির এই লোকটাকে এই মুক্তিযুদ্ধে ধরে নিয়ে যদি মেরে ফেলতো, তাহলে এটা বৈধ হয়ে যেত কেন? যে একজন মুক্তিযুদ্ধে কাউকে মারা মানে তখন সে চালাই দিত, ও রাজাকার ছিল এবং সেটা মানুষ খাইত এবং সেটা বিশ্বাসযোগ্য যে আসলে তো রাজাকাররা তো ছিল, তো এখন ও নিয়ে রাজাকাররা মেরে ফেলছে, কেউ এটা বিচার পাইতো না, আপনার ফ্যামিলি এটার বিচার পাইতো না আপনার ব্যবসা ছাড়া। তুমি বিচার পাবা, ওই সময় বিচার ব্যবস্থা ছিল? তাইলে বলেন তো মুক্তিযুদ্ধে কি এরকম অহরহ ঘটনা ঘটার সম্ভাবনা নাই? বহু আছে এগুলা। তাহলে এবারে সবাইরে মুক্তিযুদ্ধে সবাইরে রাজাকার, সবাইরে ভালো সবাইরে মন্দ যে ঘোষণা দিয়ে দেওয়া হয় যে রাজাকার মানেই খারাপ, মুক্তিযুদ্ধ মানেই দোয়া তুলসী পাতা, ওই রাজাকারের ইস্যুটা আলাদা। রাজাকারের ইস্যু তো অবশ্যই আলাদা, কারণ রাজাকাররা তো ঘৃণিত কাজ করছে, ওরা তো অবশ্যই আলাদা। যারা রাজাকারের কাজ করছে এরা তো আসলেই খারাপ। কিন্তু এটাও তো বাস্তবতা যে ধরেন ওই সময় মুক্তিযুদ্ধের এই ধরেন আমগো যে 24-এর অভ্যুত্থান হইলো বা 90-এর এরশাদ বিরোধী আন্দোলন, বাংলাদেশে এমন কোন বড় আন্দোলন আছে যে আন্দোলনে লুটতরাজ হয় নাই? হ্যাঁ, প্রত্যেকটা আন্দোলন পরবর্তী বা আন্দোলনকালীন সময়ে লুটতরাজ হয়েছে। তাইলে যে শ্রেণী লুটতরাজ করছে আপনি তাদেরকে কোন কাতারে রাখবেন? এরা তো লুটবাজ, এরা তো কখনোই কোনো দল ছিল। এখন মনে করেন যে যারা ধরেন 24-এর আন্দোলনের পক্ষ শক্তি বিপক্ষ শক্তি, আওয়ামী লীগ এবং তার এলাইরে হলো এই আন্দোলনের কি বিপক্ষ শক্তি, আর পক্ষ শক্তি হলো বিএনপি, জামাত, এনসিপি টেনসিপি যা আছে এরা। এখন দেখা গেছে এই আন্দোলনের পক্ষের শক্তি ব্লেম দিল যে লুটতরাজ করছে আওয়ামী লীগের লোকজন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ দেখানোর জন্য, আবার আওয়ামী লীগ ব্লেম করলো দেখছেন এরা ক্ষমতা পায় দেশে লুটতরাজ শুরু করে দিছে, ব্লেম গেম হবে। কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতাটা হলো ওরা আদতে কোনো দলকে ওন করে না, এরা দুষ্কৃতিকারী, এরা শেষ যে দলেরই ওকে কতল করতে। বাংলাদেশের রাজনীতিতে এই শ্রেণীর যদি দমন করা যায় ভাই, বাংলাদেশ 50% সোজা হয়ে যাবে ভাই। তোমার এই শ্রেণীকে দমন করতে গেলে আমার পুলিশের যে পাওয়ার দেওয়া দরকার, এটা কোনো সরকারই দিতে চায় না। কেন দেবে? এখানে হয়েছে কি ওই যে ওই শ্রেণী তো রাজনৈতিক কোনো ফিলোসফিক্যাল জায়গা না, আদর্শিক জায়গা নাই। তখন ওরা কি করে জানেন? ওরা যে কোনো কাউরে মাইরে ফেলতে পারে, যে কোনো কারোর উপর ভায়োলেন্স করতে পারে। তখন দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলো মনে করো ওরা তো আমি ব্যবহার করতে পারবো, এবং ওরা আসলে ব্যবহার করে, সব দলেই ওদেরকে ব্যবহার করে, আর ওরা সবার সাথে কাছে ব্যবহৃত হয়। পুলিশের সিস্টেম নাকি আমরা পুলিশিং সিস্টেমটা ব্যবহার করি কি ব্রিটিশ আমাদের পুলিশ সিস্টেম গোলাম বানায়। ব্রিটিশের পুলিশ হলো রাজার গোলাম। পুলিশটা বানাইছে কেন? ব্রিটিশরা ওই সময় পুলিশ বানাইছে হলো যারা জমিদার ছিল, জমিদারদের বিরুদ্ধে কথা বললে তাদেরকে মারার জন্য, ধরে আনার জন্য এই পুলিশে দেওয়া। তারপর ওই যে কর্ম না দিলে উঠে নিয়ে আসার জন্য, টর্চার করার জন্য। হ্যাঁ, ওটাই ইতিহাস। পুলিশকে বানাইছেই এই জন্য যে যা শালার ভিতর ধরে। আর আমরা কিন্তু এখনো ওই পুলিশ কাঠামো সিস্টেমের ভিতরে আছি। আপনি দেখেন ব্রিটেন চেঞ্জ হয়ে সুশীল করে বললে যে মানে কেউ যদি ট্যাক্স না দেয়, রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে, তাদেরকে ধরে নিয়ে আসার জন্য যাতে রাষ্ট্র বিচার করতে পারে, কিন্তু আলটিমেটলি ওরা লাঠিয়ালে এই যা শালার ভিতরে ধরে নিয়ে। হ্যাঁ, তুমি দেখো না একটা এমপি কিভাবে একটা পুলিশের এসপি রে এই তুই এটা করিস না, কিন্তু ওই এসপি হইলো বিসিএস ক্যাডার, সে অনার্স মাস্টার্স করে গ্র্যাজুয়েশন করে সে বিসিএস দিয়ে তারপর আসছে, আর আবার বিসিএস করার পরেও আবার ট্রেনিং আছে। হ্যাঁ, ওইটা তো করছেই, তাও এটা শরীরের ট্রেনিং মানে কামলা। আর এমপির অবস্থাটা দেখো, এমপি সারা জীবন করে গেছে এলাকার গুন্ডামি, বইসে পিছনের বেঞ্চে, পাস করছে 0.2 বা 2 পয়েন্ট সামথিং নিয়ে, ও হয়ে গেছে কি এমপি ও কি করতেছে এসপির মতো লোকরে বা ডিসির মতো লোকরে করছে, এই তুই এটা করিস নি লেগে রে। ও ভাষার জ্ঞানীও নাই, যে শিক্ষার যে জ্ঞান দেওয়ার থাকা উচিত ছিল এটা নাই। সে আমি যে জাতি, আমরা বাঙালি,
এইটা নাকি ইসের কথা, হাদিসের নাকি আমি জানি না, বলছে কি যে যে জাতি যেমন তার নেতা আল্লাহ ওই ওই ধরনেরই দেয়। তাইলে শৃঙ্খল নাকি বা মানে জুলুম করে এরকম জাতি। আমরা কিন্তু বাঙালিরা প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা ভাবে কোনো না কোনো ভাবে কারো না কারো উপরে জুলুম করতেছি। হ্যাঁ, করতেছি কিভাবে এই দেখো আমি জানি অনেক ভাবে করে ভাই, করতেছি কিভাবে। আমরা বলতেছি না যে এই অমুক 2 কোটি টাকা চুরি করে গেল, ওই অমুক 5 কোটি নিয়ে গেছে, ঠিক আছে? আমি বলতেছি কেন জানো, আমি ওই জায়গাটাতে নাই, ওই জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমিও চুরি করতাম, ঠিক আছে? চুরি করতাম না, আমি এটা বললাম না, আরে আমি আর একটু পজিটিভ থাকতে চাই। এটা হলো আমি দেখতাম যে আমি আসলে কটটুক সৎ, বুঝেন না? চুরি করতো, ঠিক আছে, চুরি করতো কিছু জন্য বললাম যে আমার দেখা মতে এত ভালো মানুষ গেছে ওই জায়গায় যায় হেরে চোর হয়ে গেছে। এই যে চোরটা হইছে, আমরা বলতেছি কেন, আমরা নিজেরা করতে পারতেছি না তাই বলতেছি। আর যদি আমরা আমাদের নৈতিক জ্ঞান দেওয়া থাকতো, আমাকে যদি যারা পড়াশোনা করানো হইতো যে কোরআন শরীফটা মোটামুটি বেসিক লেভেলে আমি পড়তে পারি এবং এর অর্থ জানি বুঝতে পারি, আমি যদি ক্লাস 10 পর্যন্ত কোরআন শরীফটাকে পড়াই একটা ছেলেরে, তার নৈতিক শিক্ষা যে হবে না, এই নৈতিক শিক্ষার কারণে সে যখন যায় একটা টাকা তুমি সুদে নিবা বা ঘুষে নিবা, ওর আত্মাটা কাঁপে উঠবে, ঠিক আছে? এইভাবে তুমি জাতিরে শুধরাইতে পারবা। তাহলে নৈতিক শিক্ষা লাগবে, মানে তোমার এটা পারিবারিক একটা শিক্ষায় পরিণত করতে হবে যে আমি আমার পরিবার, এটা শিক্ষার চেইন তৈরি করতে হবে, স্ট্রং চেইন তৈরি করতে হবে। আমার ভিতর যে এই আমি যে বললাম যে আমি যে চিন্তা করি আমার ফ্যামিলি, ভাই এই জায়গায় আমার এক বড় ভাই কি জানি একটা যুক্তি দিল যে আইনের কারণে মানুষ আসলে ভালো, আইনের কারণে ভালো, আইন না, কিন্তু আইনটা তো বাধ্য করার ভালো, কিন্তু আসলে ওনার কথা হলো নৈতিক শিক্ষার যে জায়গাটা কয় এটা থাকলেও কি না থাকলেও কি, কিন্তু আমার কাছে নৈতিক শিক্ষাটা থাকলে আইন নড়বড় হইলো। এই দেখো নৈতিক শিক্ষার কোন জায়গায় দরকার, আমি জাপানের দিয়ে একটা উদাহরণ দিই, ঠিক আছে? জাপানের প্রতিটা স্কুলে একদম প্রাইমারি লেভেল থেকে তুমি 1 প্লেতে হাতে ধরে নিয়ে যাও যে বাচ্চারে, ওই বাচ্চার একটা টাস্ক থাকে যে পরিষ্কার করার জন্য, ঠিক আছে? পরিষ্কারটা ওরা এমন ভাবে সেট করে দিছে তোমারে এসএসসি ইন্টার, মানে তুমি 1 থেকে শুরু করে 10 পর্যন্ত তোমার শেখানো হচ্ছে কি একটা ক্লাসই আছে যে একদিন পরিষ্কার করবা তুমি, একদিন অমুক জন, ঠিক আছে? এই যে পরিষ্কার করার যে মাইন্ড তোমার সেটআপ তৈরি করে দিচ্ছে, ইন্টারের পরে যা তোমার আর বলা লাগবে না যে নৈতিক শিক্ষা। নৈতিক শিক্ষার কেন দরকার আমি সেটাই বলতেছিলাম, যে ধরো যে যখন ইন্টার তুমি উঠে যাবা তখন তুমি নিজেই বোঝা শুরু করে দিবা যে আমার জীবন কেমন হওয়া উচিত, কি করা উচিত। কিন্তু তোমার কাছে তুমি একটা ময়লা কিন্তু রাস্তায় তখন আর ফেলবা না, তুমি তখন চিন্তা করবে যে না এটা থাক, এটা বক্সে নিয়ে রেখে দিই। নৈতিক শিক্ষা কেন দরকার? আইন দেখে ওইটা পারতো, আইন দিয়ে এটা সম্ভব ছিল না, এটা তোমার অভ্যাসে পরিণত করতে হবে। অভ্যাসে পরিণত করা হলো তোমার নৈতিক শিক্ষা থেকে বা পারিবারিক শিক্ষা থেকে। যে তোমার বাড়িতে ধরো তুমি একটা প্লেট এনে রেখে চলে গেছো, তুমি কন্টিনিউ এটা করতে 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 তুমি সব জায়গায় এইটাই করবা, কিন্তু তোমার যদি ছোট সময়তে বোঝা যেত এই খাওয়া শেষ তুমি প্লেটটা নিয়ে যা পরিষ্কার করে নিয়ে আসো তোমারটা, তাইলে কি হইতো দেখতে যে তোমার এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, তুমি বড় হয়ে গেছে, এরপরে তোমার কারো তোমার বলতে তুমি প্লেটটা ধুয়ে অটোমেটিক রেখে দিবে যে না এটা আমার করতে হবে। আর কোরআন এসে শিখাইলে কি হবে, তুমি সুদ খাওয়া ঘুষ খাওয়ার ক্ষেত্রে যা দেখবা যে ওর অন্তরটা কাঁপে উঠবে, পাঁচবার যদি এরকম সুযোগ পাইবো, আপনার একটা প্রশ্ন করব, ওটার উত্তরটা দেন আগে, আর 3 বার তারপরে এটা বুঝছো। আপনার একটা প্রশ্ন, তার মানে আপনি বললেন যে মানে তারে যদি দেখা গেছে ছোটবেলা থেকে পরিবার যদি ওই ব্যাপারে ওভাবে তারে দেখা গেছে গড়ে তোলে, তাহলে আলটিমেটলি ওটার একটা প্রভাব কি, তারপর বড় হয়ে গেলে সে পরিবার থেকে দূরে গেলেও ওটার একটা প্রভাব থাকে। আর পরিবার থেকে বা পরিবারে থাকলেও বড় হয়ে গেলেও আমরা ডাইরেক্ট পরিবার থেকে পাচ্ছি, এটার একটা প্রভাব থাকে। তার মানে যে তার মধ্যে এলোমেলোটা আছে, তাইলে সে তার ব্যাপারে আমার ডাইরেক্ট পরিবারের ভিত্তিতে আমি তো সৌদি আরবে বাস করি না বা মদিনায় থাকি নাই, যে ওদের মধ্যে আমাদের পারিবারিক ভাবে ধর্মীয়, আমাদের কিন্তু সব পরিবারের লোকজনই কোরআন শরীফ এখন পড়তে পারি না আমরা, তাই না? বা আমরা ধর্মীয় চর্চাগুলো অনেক বিষয়গুলো আমরা ভুলে গেছি বা আমরা পারিবারিক ভাবে অনেকেই জানি না। যদি তুমি শিখাইতে চাও
তাইলে তোমার এটা প্রাইমারি লেভেল থেকে স্কুলে শিক্ষা দিতে হবে। হ্যাঁ, ছোট বাচ্চাদেরকে ছোট তুমি যখন 10 বছর যদি এটা করতে থাকো, এগুলা হওয়া উচিত 3-4 বছর বয়সের পর থেকে ধীরে 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 দেখা, মানে তুমি যখন স্কুলে এমন আচার আচরণ করা তার সাথে যাতে সে ওখান থেকে শৃঙ্খলাটাই শিখে। আমি কেন স্কুলের কথা বলছি, যে ধরো যে তুমি 10 বছর একটা 10 বছর বা 20 বছর ধরে পড়াইলে, ঠিক আছে, তোমার যে এই যে 20 বছর যে স্টুডেন্টগুলা তোমার স্কুল থেকে বের হইতেছে, বুঝো, এই স্টুডেন্টগুলা কি তখন কিন্তু তোমার ধরো যে বিয়ে করবে, বাচ্চা হবে, ঠিক আছে, ওর বাচ্চারা কিন্তু ও যেহেতু শিখে আসছে, ওর বাচ্চারা ওইভাবেই তৈরি করবে। এই তো এটাই চেইন ভাই। এই জন্য 40 বছরের একটা প্ল্যান থাকতে হবে। ধরেন টানা 10 বছর 10টা বছর 10টা বেচের সাথে যদি আচরণ করা হয়, এই 10 বেচে কি অবস্থা হবে বুঝছেন? পরের 10 বছর আমার বাপ দাদা পর্যন্ত, আমার বাপ চাচা পর্যন্ত ঠিকঠাক 11 নম্বর বছর থেকে যাতে এটা সুফল ভোগ করা শুরু করবে। হ্যাঁ, আমার থেকে কিন্তু এটা শুরু হয়ে যাবে তখন। হ্যাঁ, তাইলে কি হইলো, তোমার জাতি তুমি চেঞ্জ করে দিলা। তখন তোমার ধরো যে তোমার যে জিনিসগুলা তুমি বেসিক কোরআনের যে শিরিক, আমরা অনেক ভুলে অনেক কিছু করে ফেলি, মানে আমরা জানি না এটা সম্পর্কে, এটা শিরিক হয়ে যাচ্ছে। তখন তো কিন্তু তোমার এই নৈতিকতাগুলা তোমার জায়গায় আসবে। তোমার কাছে একজন এসে ভুলভাল কথা বললে তুমি বিশ্বাস করবে না ভাই। কুসংস্কার বা ফালতু বিষয়গুলো যেগুলো আছে, মোট কথা কুসংস্কার যেগুলো, যে তোমার ধরো যে অন্ধবিশ্বাস, তোমার এই তো ধরো যে এই যে যাদেরকে এই বলে না যে এই জিহাদি বানায় ফেলে বা জঙ্গি বানায় ফেলে, কিভাবে তাদের জ্ঞানের প্রচুর স্বল্পতা থাকে। স্বল্পতা থাকার কারণে কি হয়, ওদেরকে মোটিভেট করার সুবিধা হয়, যে আরে বেটা তুই তো মরলেই বেহেশতের সামনে খারাপ হয়েছে। যখন তুমি কিছু লোকরে বুঝায় কনভিন্স করা অনেক সোজা। আমার বন্ধু আছে ভাই, দুনিয়াতে যদি মানুষের বোঝানো না যেত, তাহলে আপনি দেখেন বাংলা পৃথিবীতে কত মত কত পথ। আপনি শুধু মুসলিমদের মধ্যে দেখেন, শিয়াদের মধ্যে 12টা প্রকার, আবার সুন্নিদের মধ্যে কয়েকটা প্রকার আছে, আবার আবার মাযহাব আছে সুন্নিদের মধ্যে 4টা মাযহাব, আবার মাযহাবের মধ্যে হানাফি মাযহাবে এসে দেহলবি বেরলবি কতগুলো, আবার দেহলবি বেরলবির মধ্যে অনেক শাখা, আবার আমাদের সুন্নিদের মধ্যে কতগুলো ব্যাপার, আবার লা মাযহাব, আবার হলো কাদিয়ানি, আবার মানে আপনি কল্পনা করেন, মানে চিন্তাটা করেন কত মত। তাইলে মানুষ কি এই গ্রুপগুলো তৈরি হয়েছে কিভাবে? নিশ্চয়ই ওই মানুষ ওটা বুঝছে, তার মাথায় ওটা ঢুকছে। আপনি দেখেন, আমি জাহাঙ্গীর কালান্দার সুরেশ্বর নামের একজন পীর আছে, তার দরবারে আমি দেখলাম যে, তো আমি দেখলাম ওখানে যে নর্মালি হুজুরেরা যেটা বলে মহিলাদের পর্দা টর্দার কথা, ওখানে দেখলাম যে মহিলাদের ওরকম কোনো কিছুই নাই, সবাই বসে পিঠটি সব বসে গান টান গাচ্ছে, মানে এটাকে কি বলে তাজিয়া জিকির কি জানি বলে, আর সামনে ডোল টোল পিটাচ্ছে, সামনে দর্শক সারি, ওরা ওখানে বসে নাচ, মহিলা পুরুষ, এটা তাদের কাছে তাহলে ওরা কিন্তু দাবি করে ওরা মুসলিম, এবং ওরা মুসলিম না শুধু, ওরা আল্লাহর কাছাকাছি মানুষ, ওরা আল্লাহর কাছাকাছি মানুষ, এবং ওদেরকে যারা অনুসরণ করবে তারাও চেইন অনুযায়ী তারাও আল্লাহর কাছাকাছি চলে যাবে, বুঝছেন? তাহলে এখন চিন্তার তো অভাব নাই। এই যে আপনি বললেন, তো এটা যে এই যে এসব কথা বলে বিভ্রান্ত করার মানুষ পাবে, সে 100 জনের মধ্যে সার্চ করলে দেখা গেছে 2-1 জন পাবে। ধর তুমি 100 জন না 1000 একজন পাবা। এখন আসেন, তাহলে এত মত এত চিন্তার মানুষরা আপনি একটা প্ল্যাটফর্মে তো রাখতে হবে, সেটাই তো হলো একসাথে বাচ্চা এটা মিল করে থাকে, বসবাস সহাবস্থান বসবাস করা একসাথে। আমি কেন এই যে স্কুলের কথা, তাহলে এটা কিভাবে করতে হবে ভাই? তোমার যখন স্কুল থেকে তোমার এই শিক্ষাটা দেওয়া হবে না, তখন তুমি বাঁচতে সুবিধা হবে, তোমার জানতে সুবিধা হবে, নলেজ তুমি গ্যাদার করে নিচ্ছ স্কুল থেকে। তাহলে এই নলেজও কি আমাকে চাপায় দেওয়া যাবে? চাপায় দিলে নিবে? এটা চাপায় দেওয়া না, তো তুমি এটা তৈরি করবে, ভালো বেশি বেশি খাওয়াতে হবে। হ্যাঁ, তো যুদ্ধ করে কি সব জয় করা হয়েছে? মানুষ ইসলাম না, তারপরে যুদ্ধ করে ওই বেধর্মীরা। তাহলে 10 বছর ভাই, বিশেষ করে 10 বছর এরকম কি 10 বছর না, এটা 40 বছরের একটা প্ল্যান হইতে হবে। প্রথম বছর থেকে শুরু হবে, প্রতি বছর টানা চলবে, টানা চলবে 20 বছর 40 বছর পরে দেখবা যে আমাদের বয়স, আমাদের দ্বারা যে তাইলে আমাদের মেজো ভাইদের সমান হয়ে যাবে লোকজন। এদের যে ছেলে মেয়ে আসবে, সে নিজেই ডিরেকশন দেবে যে বাবা তোমার এইভাবে চলতে হবে, এইভাবে স্কুলেও তোমাকে এইভাবেই শেখানো হবে। তুমি যে শিখাইতেছো স্কুলে, এটা কিন্তু তোমার জাতি আস্তে আস্তে এইদিকে কনভার্ট হয়ে যেতেছে। আর এই 16 বছরে আমাদেরকে দেখানো হয়েছে কি, দেখো আমাদের বইগুলোতে নিয়ে আসছে মন্দির, মসজিদ বাদ দিয়ে নিয়ে আসছে গির্জা,
এই বংশম কালীবাড়ির ছবি দিয়ে, তো তোমার জাতি যে তুমি মুসলমান দাবি করো, তো তোমার শিক্ষা ব্যবস্থার ভিতরে তো কিছুই নাই। আপনি সেটাও বাদ দেন, মানে ওটা তো হইলো ধরেন আপনি চিন্তা করবেন, আপনি ধরেন নীতিটা কোন আদর্শে শিখবেন, মুসলিম আদর্শে, হিন্দু আদর্শে, বৌদ্ধ আদর্শে, কিন্তু যেটাই হোক আদর্শিক ব্যাপারটা তো নাই, কন্ট্রোভার্সিয়াল বিষয়গুলো। তোমার এই যে ঘুষ খাওয়ার একটা বিষয় আছে না, টাকা মানুষের, ধরো যে 1 কোটি টাকা পাস হয়েছে একটা রাস্তার জন্য, সেই রাস্তার যদি 80 লাখ টাকা একজন লোককে দিয়ে দিতে হয়, ওই 20 লাখ টাকা দিয়ে ওর রাস্তা বানাবে, ওর তো ও চিন্তা করে আমি 10 লাখ লাভ করবো, 80 লাখ টাকা 1 কোটি টাকা রাস্তা তোমার 10 লাখ টাকা দিতেছে, তাহলে ওই রাস্তা কয়দিন টেকবে? বৃষ্টি বললেই তো নষ্ট হয়ে যাবে, তাই না? যখন তুমি এই সৎ লোকগুলারে বানাবা, এই সৎ লোকগুলা তোমার কিন্তু ফিডব্যাক দেবে, তখন জাতি দেখো তালেবান করে আফগানিস্তানকে কয়েকদিন হয়েছে তালেবানরা নিছে, ওদের মুদ্রার রেট আমেরিকার চাইতে গ্রোথ বেশি, টাকার মানে স্পিড কি চিন্তা করো, খালি একটা জায়গায় দুর্নীতি নেই, মাইনাস করে দিচ্ছে, খালি দুর্নীতি নেই। দুর্নীতি না থাকা একটা দেশের জন্য ভাই কল্পনার বাইরে প্রবৃদ্ধি হবে, আমরা চিন্তা করতে পারবো না। তুমি চিন্তা করো, দুর্নীতি না হইলে আমার যদি একটা রাস্তা তুমি 100 কোটি টাকা পাস হয়েছে, বা 1 কোটি টাকা একটা রাস্তার জন্য পাস হয়েছে, ধরো যে কন্ট্রাক্টর সে ব্যবসা করলেও 10 লাখ টাকা ব্যবসা করবে, তখন ওর কিন্তু ব্যবসার টার্গেট 10 লাখ টাকা, তাহলে রাস্তা হলো কি 90 লাখ টাকা দিয়ে, 90 লাখ টাকা দিয়ে রাস্তা বানাবে। ব্রিটিশরা ওই সময় ট্রেন লাইন বানাই দিয়েছে, আমাদের কিছুই সেতু বানাই দিছে, এইগুলা অনায়াসে চলতেছে, কিন্তু সমস্যা নেই, কিন্তু এখন আমাদের সমস্যা। আসসালামু আলাইকুম ভাই। তাইলে ধরেন একজন নাগরিক হিসেবে, রাষ্ট্রের নাগরিক হিসেবে সেটা বিশ্বাস করতে পারে বা তার এই পছন্দ থাকতে পারে যে একটা আমার যে এই যে এত বছরের ফ্যাসিস্ট সরকার গেল বিদায় হয়ে যাওয়ার সময় তো সে অপরাধ করছে, এবং গত 17 বছরে তার বিশাল অপরাধের ফিরিস্তি আছে। তাহলে এই সমস্ত অপরাধের বিচার বা রাষ্ট্র কাঠামোতে যে কি সংস্কার করা লাগবে, এই সংস্কার এবং অন্যান্য যত প্রক্রিয়া আছে সেটা একটা চলমান প্রক্রিয়া থাকবে। আর সেখানে যদি একটা নির্বাচিত আমি আমার প্রতিনিধি দিব, আমার প্রতিনিধি আমার পছন্দের কাজগুলো সেখানে বাস্তবায়ন করবে। আমারও তো একটা পছন্দ আছে, সংস্কারের জায়গা আছে না? তাহলে আমার পছন্দের জিনিসটা আমি প্রত্যেকটা নাগরিকটা আলাদা আলাদা করে যে কোন সম্ভব না, তাহলে সেই প্রতিফলনটা কিসে হবে? ভোটে। আমি আমার প্রতিনিধি দিব, সেই প্রতিনিধি সেখানে আলাপ আলোচনা করে বা সবার আগের কাজগুলো আলাপ আলোচনার মাধ্যমে ওই সময়ে এসে আমার প্রতিনিধি এগুলো বাস্তবায়ন করবে বা বিচার কার্যক্রম চালাবে। নাগরিক হিসেবে এই বিশ্বাসটা করা বা এই চিন্তাটা ধারণ করা তো তার অপরাধ না। তার এটা চাওয়া হইতেই পারে। হ্যাঁ, এতো সেটাই। এখন ধরেন তারেক জিয়া, সাপোজ, শুনুন না ভাই, এতো এখন ধরেন তারেক জিয়া এটা বিশ্বাস করে, তারেক জিয়া এখন যে কথাটা বললাম এটা তারেক জিয়া বিশ্বাস করে। এখন এটা তারেক জিয়া একজন ব্যক্তি হিসেবে তার বিশ্বাস থাকতে পারে, এটা স্বাভাবিক বিষয় এবং এটা তার অপরাধ না। কিন্তু তারেক জিয়া একটা দলের প্রধান। আবার ধরে নিলাম যে বিএনপি যত মানুষ করে সব মানুষেরও একই বিশ্বাস, একই চিন্তা, একই চাওয়া। তারেক জিয়া যে চাওয়া বিএনপি যতজন করে সবারই একই চাওয়া দেখেই তো আলটিমেটলি ওরা বিএনপি করে। কারণ একটা দলের চাওয়া যেটা হবে, ওই চাওয়া পছন্দ হয়েছে দেখেই তো ওই মানুষগুলো ওই দলে যে ভিড়ছে না। তার মানে সবার চাওয়া এটা। তাহলে সেই সংখ্যাটা কত? বাংলাদেশের ভোটারদের কত পার্সেন্ট? 40%। এটা ধরে নিলাম সর্বোচ্চ 40%। তাহলে 40% জনগণ, আরো তো 60% জনগণ আছে। তাহলে এই এখন বিএনপি ব্যক্তি, বিএনপির নেতা হোক, কর্মী হোক, সমর্থক হোক, তারা ব্যক্তিগতভাবে এটা চায়, সেটা রাষ্ট্রের কাছে চাওয়া। আর তারা দল হিসেবে যখন চাবে তখন তাদেরকে তো কি বলে ওই মানুষগুলোর কথা হতে চিন্তা করতে হবে যে তাদের চাওয়াটা কি। ওইখানেও কিন্তু মিনিমাম 20% থাকতে হবে। তাহলে সে একটা দল হিসেবে যদি তাদেরকে মূল্যায়ন না করে বা তাদের চাওয়াকে মূল্যায়ন না করে বা ডিনাই করার অ্যাটিটিউড থাকে, তাহলে তো জিনিসটা কি ডেমোক্রেটিক হলো? তাহলে বৈষম্য হয়ে গেল না যে আমি শুধু আমার কোরামের মানুষজনের চাওয়াটাকে প্রাধান্য দিলাম এবং এটার জন্য যা কিছু চায় সেটা করে ফেললাম। তাহলে তো এটা এক নায়ক বা ধরেন ধরতে গেলে একটা বৈষম্য হয়ে গেল না? তুমি একসময় ক্ষমতায় পাইলে তাহলে তুমিও শেখ হাসিনার মতো স্বৈরাচার। পয়েন্টটা ঠিকই জায়গা। এই জন্য মনে করেন নির্বাচনের জায়গাটাতে যে মানুষগুলো নেই তারা বিএনপির এই পয়েন্টটা থেকে বিএনপির অপছন্দ করে।
যে শালা কি রে ভাই, জনসাধারণের যা চাওয়া বা আমাদের ওই জনসাধারণ বলতে ধরেন আমি যদি তর্কের খাতিরে ধরে নিই বিএনপি সবাই ওটা চায়, তাহলে 40% আর তো 60% আছে, আরো 60% আছে, ওখানে তোমার মিনিমাম 20% হলে তুমি মেজরিটি পাবা। হিসাবটা যদি মেজরিটি পাইতেছ, আর 40% তো 20% লোকের যদি দ্বিধা থাকে যে তোমারে পাঠাইলে তুমি বেটা তো করবা না, তাহলে ধরো যে ওই যে 111 যারা এখন এই জায়গায় এসে আওয়ামী লীগ প্রশ্ন করতে পারে, তাহলে বিএনপি যে বাকি 60% এর চিন্তা করবে, সেখানে তো আওয়ামী লীগও আছে। আওয়ামী লীগের হলো এটা প্রশ্ন, তাহলে আপনি আওয়ামী লীগের কথা কেন বলতেছেন না, অন্যদের কেন কথা বলতেছেন? তা আমি বলবো যে আওয়ামী লীগই আলাপে অপ্রাসঙ্গিক। তখন আওয়ামী লীগের ওই লোক প্রশ্ন করবে, শুনুন না, আওয়ামী লীগের লোক আবার প্রশ্ন করবে যে আপনি কি আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার, শুনেন। তখন আমি বলবো বিশ্ব মানবাধিকারের যে স্ট্যান্ডার্ড জাতিসংঘ সেটাকে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিয়েছে তার বিভিন্ন রিপোর্টের মধ্যে দিয়ে। তখন সে বলবো জাতিসংঘ টঙ্গ মানি না। তখন আমি তাকে বলবো যে তাইলে আপনি যদি জাতিসংঘ না মানেন, তাহলে গত 17 বছরে আপনি জাতিসংঘ থেকে বেরিয়ে আসলেন না কেন? তখন ওই প্রশ্নকর্তা মুছতে যাবে।